7 ঘন্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে উড়োজাহাজ চলাচল শুরু। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের। শাহজালালের আগুনে লন্ডভন্ড ফ্লাইট শিডিউল, চরম ভোগান্তিতে শত শত যাত্রী। ঢাকায় নামতে পারেনি অন্তত 13টি ফ্লাইট। চট্টগ্রাম, সিলেট, কলকাতা ও করাচিতে অবতরণ। বিমানবন্দরে আগুনের জন্য অব্যবস্থাপনা দায়ী বলছেন এভিয়েশন বিশেষজ্ঞ। অসতর্কতা নাকি অবহেলা খতিয়ে দেখার পরামর্শ। বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টের হাত দেখছেন সালাউদ্দিন। তীব্র নিন্দা নাহিদের। সনদ সই করা না করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। এবং পূরণ হল না ভাগ্য বদলের আশা। লাশ হয়ে চট্টগ্রামে ফিরলেন 8 প্রবাসী। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের শোকের মাতম। প্রত্যেকের পরিবারকে 3 লাখ টাকা করে সহায়তার ঘোষণা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। 7 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। শনিবার রাত 9:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস। বেবিচক জানিয়েছে রাত 9টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। ভয়াবহ আগুনে পুড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুনের লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। শনিবার দুপুর 2:30টার দিকে অগ্নিকাণ্ডের পর দেশের প্রধান বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে গেছে 1 ডজনের বেশি ফ্লাইট। আগুনটা লাগার পর আমরা মনে করেন যে আমরা এখান থেকে দেখে গেলাম, যাওয়ার পর দেখছি একটা নৌবাহিনী বিমান বাহিনীর একটা ফায়ার সার্ভিস আসছে। ওইখানে এসে ওরা কুরিয়ার সার্ভিস সামনে এখানে একটা গেট আছে, ওইখানে ওরা অনেকক্ষণ ধরে 5 কোন দিক দিয়ে নিবে এরা কোনো পাচ্ছে না। ততক্ষণ থেকে আগুন কিন্তু ওইখানে কুরিয়ার গেট থেকে অলরেডি বিমানের গোডাউনে চলে আসছে। এর কারণে যে চেকিংটা করা ছিল এটা এখন আপাতত বন্ধ রাখছে। এই কারণে এখন পর্যন্ত কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। 8 নম্বর গেট সংলগ্ন আমদানি পণ্য রাখার স্থান কার্গো ভিলেজে আগুন লাগার পরপরই নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীর ইউনিটও। আহত 25 আনসার সদস্যকে সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক আগুন ভিতরে দাউ দাউ করে জ্বলছে, পানির মানে প্রচুর পানির দরকার আর কি। বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি, নিচতলায় পড়ে গেছি। কেমিক্যাল বাস্ট হয়ে আমরা আহত জায়গায় আহত হই। বেবিচক জানিয়েছে আপাতত সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কার্গো ভিলেজের আগুনের নিয়ন্ত্রণের ঘটনা কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। ঠিক 9টার দিকে পুরোপুরি নির্বাপনের কাজ এখনও চলমান রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে নির্বাপনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যেই কার্গো ভিলেজের বিভিন্ন যে কক্ষগুলো, সেই কক্ষগুলোর ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলছে অনেকগুলো কক্ষের ভেতরেই। সেখানে ঢুকে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু পুরোপুরি নির্বাপনের কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু কার্গো ভিলেজের ঠিক উত্তরের অংশে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতে দেখছি। অনেক জায়গায় কালো ধোঁয়া, যেখানে কালো ধোঁয়া সেখানে আগুন থাকার সম্ভাবনা অনেক বেশি। আবার অনেক জায়গায় অনেকে বলছেন যে কিছুক্ষণ আগেও ওই কার্গো ভিলেজের যেখানে আসলে কুরিয়ারের যেই স্থানগুলো রয়েছে, সেখানে যেই ছোট ছোট যে কক্ষগুলো রয়েছে, সেখানেও কিন্তু এখন পর্যন্ত আগুন দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিচতলা থেকে এখন উপরের তলায় প্রবেশ করতে পেরেছেন, যেটা আসলে দিনের বেলা সম্ভব হয়নি। আপনারা জানেন যে দুপুরের পর থেকে ঠিক 9টার আগ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে মানে পুরো এলাকাটা জুড়েই একদম উত্তপ্ত পরিস্থিতি ছিল। ধারে কাছেই যাওয়ার সম্ভাবনা ছিল না। খুব কষ্ট হয়েছে, খুব বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের, কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা আনতে সক্ষম হলেও এই যে নির্বাপনের যে প্রক্রিয়া, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা সময় যাবত চলছে। আপনারা জানেন যে 9টার পর থেকে ঠিক
1টা বাজে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাপনের কাজ চলছে। কোথাও কোথাও আমরা এখনও দেখছি যে আগুন কিন্তু জ্বলছে, সেটা স্বল্প পরিমাণ হলেও আগুন জ্বলতে আমরা দেখছি। একটি কথা বলে রাখি যে যখনই পানি ছেটানো হচ্ছে আমরা দেখছি যে আগুনটা নিভে যাওয়ার উপক্রম হচ্ছে, আবার যখন পানি শেষ হয়ে যাচ্ছে আবারও দেখছি যে এই একই জায়গায় আবার আগুনের কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি, আগুনের শিখা দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু দীর্ঘ 4-5 ঘন্টা যাবৎ পুরোপুরি নির্বাপনের প্রক্রিয়াটা চলছে। আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের 35টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে, তারা কাজ করছে। সাথে সাথে বিমান বাহিনী, সেনাবাহিনীর সাথে আনসার সদস্য সকলেই কিন্তু এখনও একযোগে কাজ করে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলতে চাই তাহলে অনেকেই অনেক কথা বলছেন এবং আনুষ্ঠানিকভাবে যেটা এখনও জানায়নি, আমরা প্রশ্ন করেছিলাম, ফায়ার সার্ভিস বলছে যে আন্দাজ করে বলা যাচ্ছে না, তবে ব্যাপক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী সময় পুরোপুরি নির্বাপন হলে খতিয়ে দেখে মূলত বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু এটি কার্গো ভিলেজ, এখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা অনেক ধরনের পণ্য সামগ্রী থাকে, সেক্ষেত্রে কোটি কোটি টাকার মালামাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা নানানভাবে নানান অভিযোগ দিচ্ছেন, অনেক ধরনের তারা শঙ্কা প্রকাশ করছেন যে ভেতরে অবশিষ্ট হয়তো বা কোনো কিছুই নেই। যেমনটা এই পুরো চিত্রটা দেখলেও কিন্তু একই মনে হচ্ছে। আপনারা সারাদিনই দেখেছেন যে আগুনের যে ভয়াবহতা ছিল, সেই ভয়াবহতার থেকে কোনো কিছু যে বাঁচবে সেটার আসলে সম্ভাবনা খুব সুপ্রসন্ন। তবে এখন পর্যন্ত একটু বলা যায় যে স্বস্তির কথা, সেটা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে ব্যাপক আকার ধারণ করার আর সম্ভাবনা নেই। তবে পুরোপুরি নির্বাপনের কাজ চলমান, সেটি কখন নাগাদ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কেননা দেখা যাচ্ছে যে পুরো এলাকাটা জুড়েই, যে এলাকাটা জুড়ে আগুন সারাদিন জ্বলেছিল, এই পুরো এলাকাটা জুড়েই আমরা দেখছি যে খানিক বাদে বাদে কিছু কিছু জায়গায় কিন্তু আবার আগুনের শিখা দেখা যাচ্ছে। এই জন্য ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা কক্ষে, প্রত্যেকটা তালায়, প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে পুরোপুরি আগুন নির্বাপনের কাজ করছেন। এই জন্য আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে পুরোপুরি নির্বাপন সম্পূর্ণ হতে, এবং পুরোপুরি নির্বাপন হলেই হয়তো বা আমরা জানতে পারবো যে এই আগুনের কারণ, উৎস বা কিভাবে কি হলো। এবং একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেখানে যারা উপস্থিত লোকজন রয়েছেন বা যারা উৎসুক জনতা, এছাড়া যারা প্রত্যক্ষদর্শী, তারা বলছিলেন যে যখন আগুনটি পিক টাইমে ছিল, পুরোটা এরিয়া জুড়ে জ্বলছিল, তখন তারা বেশ কিছু বিস্ফোরণের শব্দ পেয়েছেন। সেটি কেমিক্যালের হতে পারে, অন্যান্য পদার্থেরও হতে পারে। সেটা কি ছিল সেটাও কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে ক্লিয়ার করে বলেননি। তারা বলেছেন যে ভেতরে বিভিন্ন মেশিনারি থাকতে পারে, অনেক ধরনের, যেহেতু একটি বৈদ্যুতিক সংযোগ ছিল সেটাও হতে পারে। সব মিলিয়ে তারা যেটা বলছেন যে এখনও কারণ তারা নিরূপণ করতে পারেননি, ভেতরে কী ধরনের পদার্থ ছিল, কী কারণে বিস্ফোরণ হয়েছে সেটা তারা নিরূপণ করতে পারেননি। কিন্তু আগুন নির্বাপন তারা করতে চেষ্টা করছেন, নিয়ন্ত্রণ তারা করেছেন, এটি হচ্ছে তাদের স্বস্তির খবর। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি নির্বাপন কখন আসবে সেটা কিন্তু এই চিত্র দেখেও আমরা ধারণা করতে পারি যে অনেকটা সময় কিন্তু লাগবে। এখনও প্রচুর পরিমাণে ধোঁয়া কিন্তু আমরা দেখছি যে কার্গো ভিলেজের একটা কোণার যে অংশ, সেই কোণার অংশ থেকে কিন্তু প্রচুর ধোঁয়া আকাশের দিকে উড়ে যাচ্ছে, এবং পুরো কার্গো ভিলেজটাই কিন্তু এখনো ধোঁয়ায় আচ্ছাদিত। কোথাও কালো ধোঁয়া, কোথাও সাদা ধোঁয়া, এবং অনেক জায়গায় এখনও কিছু কিছু আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো বিল্ডিংটাই বলা যায় যে পুরে একদম সারাদিনের যেই আগুনের যেই লেলিহান সেটা ছাপ কিন্তু রেখে গিয়েছে, এবং ভিতরে যে অবশিষ্ট কি আছে না আছে সেটা না বলা যায় যে ভিতরে যা আছে সেটা কতটা ব্যবহারযোগ্য বা কতটুকু কি থাকবে সেটা কিন্তু বলা বাহুল্য। তবে অনেকেই আশঙ্কা করছেন যে বেশ কিছু বলা যায় যে বেশ কিছু অর্থদণ্ড অনেকের হয়েছেন। সেই সাথে আপনারা জানেন যে এই পুরো কর্মযজ্ঞের কারণে, আজকে অগ্নি দুর্ঘটনার কারণে কিন্তু এই পুরো যে সিস্টেম রয়েছে এই এয়ারপোর্টের, বিশেষ করে বিমান অবতরণ, বিমান উড্ডয়নে, সেটি কিন্তু ব্যাপক হারে ব্যাহত হয়েছে। যারা বিদেশগামী লোকজন তারা কিন্তু অনেক বেশি দুর্ভোগের শিকার হয়েছেন, শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে, অনেকে বাসায় ফিরে গিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে আজকের দিনটি এই পুরো দেশের উপর একটি বিশাল ধকল গিয়েছে, এবং অনেকেই অনেকভাবে শঙ্কিত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা কত সেটা কিন্তু আমরা পরবর্তী সময় যখন আনুষ্ঠানিকভাবে বলবে তখন আমরা বলতে পারবো। কিন্তু সর্বশেষ পরিস্থিতি যদি বলি এই মুহূর্তে আগুনের, সেটা হচ্ছে যে আগুন এখনও কিছু কিছু জায়গায় জ্বলছে, আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নির্বাপনের কাজ
চলছে। অনেক জায়গায় এখনও আগুনের যেই লেলিহান শিখা সেটি দেখা যাচ্ছে, আবার অনেক জায়গায় আমরা দেখছি যে আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনও পুরো বিল্ডিং আচ্ছাদিত। বলা যায় যে আরও বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে পুরোপুরি নির্বাপনের ক্ষেত্রে। তবে সম্পূর্ণ ঝুঁকি কিন্তু এই মুহূর্তে নেই, ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। পুরো বিল্ডিংটি এই মুহূর্তে বিধ্বস্ত চিত্র এখানে ফুটে উঠেছে। সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নি দুর্ঘটনার ঘটনাস্থল থেকে এই ছিল এই মুহূর্তে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, দুর্ঘটনাস্থলে কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ছিল কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। শনিবার রাতে বিমানবন্দরের সংবাদ সম্মেলনে তিনি জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এখন নির্বাপনের কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগার কারণ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, দুর্ঘটনাস্থলে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে, যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এদিকে শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় চট্টগ্রাম ও সিলেটে 11টি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। পরে বন্ধ থাকা ফ্লাইট চলাচল শনিবার রাত 9টা থেকে পুনরায় শুরু হয়। চট্টগ্রাম ও সিলেটে জরুরি অবতরণ করা বিমানগুলো রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। কেউ মেঝেতে ঝিমাচ্ছেন, কেউ বা ঘুমাচ্ছেন লাগেজে মাথা রেখে, কেউ বসে আছেন মালবাহী ট্রলির উপরেই। শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের ঘটনায় ঢাকাগামী 8টি ফ্লাইট জরুরি অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। অনিশ্চয়তায় পড়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে বিভিন্ন গন্তব্যমুখী ফ্লাইটগুলো। ভোগান্তিতে পড়েন জরুরি অবতরণ করা ফ্লাইটগুলোর যাত্রীরা, বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরাও। আমরা আসছি দুপুরে, আমাদের ফ্লাইট 7টা 5-এর মধ্যে ফ্লাইট, এখনো আমরা এয়ারপোর্টের বাইরে আছি, এখনো আমরা বোর্ডিং পাস পাই নাই। ফ্লাইট কি চলবে কি চলবে না, যদি আমাদের কিছু একটা বলতো আমরা বাসায় যাইতে পারতাম, বা এখানে ওয়েট করে তো কোনো লাভ নেই। এখন সময় চলে যাচ্ছে, আমরা বুঝতেছি না আসলে কি হবে। প্রশাসন থেকে একজন কেউ এখন পর্যন্ত এসে কোনো একটা বিবৃতি দেয় নাই যে আমাদের এত ঘন্টা লেট হতে পারে বা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, বা এরকম কোনো তৎপরতা নাই। অন্যদিকে রিয়াদ ঢাকা, মালে ঢাকা ও সিঙ্গাপুর ঢাকা রুটের 3টি ঢাকাগামী ফ্লাইট জরুরি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানেও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায় দীর্ঘ সময়। ঢাকা থেকে আবার শারজা এয়ারপোর্ট 8:30 বাজে ফ্লাইট ছিল, তো এখন তো যাওয়ার আর কোনো রাস্তা নেই। ভিসার মেয়াদও আমার ওইদিকে শেষ হওয়ার পথে, প্রায় 21 তারিখ আমার ভিসার মেয়াদও শেষ। যদি আমি ফ্লাইট ধরতে না পারি আবার, তাইলে আমার কিন্তু ভিসাটা মাইর যাবে। এদিকে আগুনের কারণে শারজা ঢাকা রুট ও বেইজিং ঢাকা রুটের 2টি ফ্লাইট ফেরত গেছে। বাতিল করা হয়েছে ঢাকা দুবাই ও ঢাকা শারজা রুটের 2টি ফ্লাইটের যাত্রা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। জরুরি পণ্য ও কাঁচামাল সহ আমদানি রপ্তানি বাণিজ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ব্যবহার করেন ব্যবসায়ীরা, শনিবার দুপুর পর আগুন লাগে সেখানে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বড় ধরনের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। কাঁচামাল হোক, অন্যান্য বিষয় হোক, এই সবগুলোর এইভাবে পুড়ে ছারখার হয়ে গেছে যে তাতে করে আমরা একটা বড় ধরনের সংকটের দিকে যাবে বলে আমার মনে হয়, এবং কোম্পানিগুলো তাদের প্রোডাকশন সাপ্লাই চেনে ইকোসিস্টেমে একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বাংলাদেশের একটা অব্যবস্থাপনার চিত্র উপস্থাপন হচ্ছে। আগুনটা যেখানে লাগলো কার্গোতে, সেইখানে কেন লাগলো এবং এই যে ওইখানে এই ব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফল ছিল কিনা
আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। এ দুর্ঘটনার বহুমুখী নেতিবাচক প্রভাব দীর্ঘ পরিসরে ভোগাবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে কোনো মাল আনি বা দেই, সেটা কিন্তু আসলে আমরা সময়ের মূল্যের কারণে আমরা এই এয়ারপোর্টটা ইউজ করি, নাহলে তো আমরা জাহাজে আনতে পারতাম। ফলে এইটা আসলে শুধু গুডসের পরিমাণ দিয়ে, যে গুডসে এখানে আমার 100 কোটি টাকার গুডস বা 200 কোটি টাকার গুডস পুড়ে গেছে, এইটা আসলে এই মূল্যমান দিয়ে আপনি বিচার করলে হবে না। এটার কনসিকুয়েন্সেস ভ্যালু যেটা আছে সেটা আরো অনেক 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 বেশি গুণ। এই ঘটনায় $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যদি সেদিকে যায়, তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা বিএ টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি উদ্যোগে দ্রুত কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে 3টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টের হাত দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও এর প্রভাব নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। এখনও সুযোগ থাকায় সব দলকে সনদে সই করার আহ্বান তার। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও রাজনীতিকে স্বচ্ছ করতে কাজ করবে। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে আইনি ভিত্তি প্রশ্নে এনসিপি এবং সংবিধানের মূলনীতি নিয়ে কয়েকটি বাম দল অংশ নেয়নি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। অনুষ্ঠান ঘিরে হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ। শনিবার সকালে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি। আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। বিকেলে আরেক আলোচনায় সালাউদ্দিন আহমদ দাবি করেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে তার দেয়া বক্তব্য নিয়ে জলঘোলা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না বলেও মন্তব্য তার। আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দোষর হিসাবে অভিহিত করেছি। বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না, থাকতে পারে না। কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে, তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার নাম দিয়ে, নামটা তারা সুযোগে ব্যবহার করেছে। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে এক সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করতে কাজ করবে। এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক। বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি। গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলোতে সমাজের মধ্যে সব করেই আসলে সক্ষম। এখনো সুযোগ থাকায় বাকি দলগুলোকে সনদ সই করার আহ্বান বিএনপি নেতাদের। দুর্ভাগ্যজনক মনে করছি, তবে আমার ধারণা তারা তাদের দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতে পালন করবেন, তারা বুঝবেন এবং তারা এসে স্বাক্ষর করবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার সরকার গঠন করলে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বিএনপি।
এজন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করার পরিকল্পনার কথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় হেলথ ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বগুড়ায় দিনব্যাপী হেলথ ক্যাম্প। ডিগ্রি কলেজ মাঠে 7,000-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। রোগীদের সেবা দেন ঢাকা থেকে আসা 200 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শনিবার আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বগুড়া জেলা শাখা। জুবাইদা রহমান বলেন, আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো। বিএনপি সরকার গঠন করলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তির পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বিএনপি যে একটি রাজনৈতিক দল, যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায়, আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে, একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে, ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে, ঠিক মোটামুটি সমান পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরে। যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে, এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল, যাদের সেই ক্যাপাসিটি আছে, যারা সেই চিকিৎসা দিতে পারে, যারা ভালো হসপিটাল, এইভাবে করে আমরা ভাগ করে দেবো। মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি, আমরা 3 থেকে 6 মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো। এ সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করি। জুলাই সনদে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতিসংঘের প্রহসন হবে বলেও মনে করেন নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। 25টি দল জুলাই সনদে সই করলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদে গণভোটের তারিখ, সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি না রাখার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করে এনসিপি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই সনদে সই জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো। কড়া সমালোচনা করেন জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করারও। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট, আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বলেন, সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতি থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। বৈধতা দিতে পারবেন কেবল প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জুলাই গণ অভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। ইসি যদি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায়, এনসিপি তা মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন দলটির শীর্ষ এই নেতা। এদিকে কোনো অবস্থাতেই জুলাই সনদকে আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পর্যবসিত করা যাবে না বলে জানিয়ে দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ঐক্যমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে, বরং
যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন, আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বেতন ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে সপ্তম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা। দাবি আদায়ে শুক্রবার অনশন কর্মসূচি ঘোষণার পর শনিবার দুপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করে শিক্ষকদের সংগঠন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে শুক্রবার দুপুর থেকে অনশনে আছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা বিক্ষোভ করে শিক্ষকরা। তারা বলছেন, একটি পক্ষ শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাদের সরকারের মুখোমুখি করতে চাইছে। এই আমাদের প্রোগ্রামটি বানচালের সাথে খোদ শিক্ষা উপদেষ্টা নিজে জড়িত রয়েছে। শান্তিপ্রিয় মানুষ যখন অশান্ত হয় তখন এই মানুষগুলো বিদ্রোহ হয়ে ওঠে, আর এই বিদ্রোহী মানুষকে কোনো বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, আগামীর যে কোনো কর্মসূচিতে পাশে থাকবে তার দল। শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযৌক্তিক আন্দোলন নয়। এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। এদিকে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত উল্লেখ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও দেয়া হয় হুঁশিয়ারি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ঋণের আর কোনো কিস্তি ছাড় দিতে চায় না আইএমএফ। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছে দাতা সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এখন ঋণের বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। রিজার্ভের ধারাবাহিক পতনে আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে 2023 সালে $470 কোটি ঋণ সহায়তা দেওয়ার চুক্তি করে আইএমএফ। পরে 2024-এ অন্তর্বর্তী সরকার এসে চুক্তি করে আরও $80 কোটি ঋণ। তবে সংস্থাটি থেকে অনুমোদিত ঋণের 550 কোটির মধ্যে পাওয়া গেছে মাত্র $360 কোটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ঋণের অর্থ ছাড়ে শুরু হয় ধীরগতি। ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সঙ্গে বৈঠকের পর গভর্নর জানালেন, ঋণের বাকি অর্থ ছাড়ে আবারও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। সেটা আসছে, আমরা বলছি যে ইলেকশন সাইকেল যাই হোক না কেন, আমাদের যদি পলিসি রিকোয়ারমেন্ট যদি আমরা মিট করে থাকি তাহলে আমাদের রিভিউটা কমপ্লিট হওয়া দরকার। এবং এই ক্ষেত্রে আবার তাদের মতামত হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসবে, তাদের কি মতামত থাকবে, উই ওয়ান্ট টু অ্যাসিওর অফ দেয়ার কমিটমেন্ট, সেটাও আন্ডারস্ট্যান্ডিং। গভর্নর জানান, অর্থনৈতিক বেশিরভাগ সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার পরও ঋণের অর্থ ছাড় না দিলে প্রশ্নবিদ্ধ হবে উন্নয়ন সহযোগীরা। সবসময় তো আইএমএফ প্রোগ্রামে থাকতে হবে, ধরুন তো কোনো মানে দাসখত দিয়ে তো আমরা হাসি নেই। আমাদের ইকোনমিক পজিশন তো চেঞ্জ হয়ে গেছে। এখন কি আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আইএমএফ টাকা দরকার? আমাকে যদি বলে আমি বলবো যে না, টাকার দরকার, আমাদের হয়তো পলিসি সাপোর্টের দরকার আছে। টাকা ইস্যুটা হচ্ছে যে একটা পলিসি এজেন্ডা তৈরি করা, এই সরকার যতটুকু পারে সেটাকে বাস্তবায়ন করা এবং আগামী সরকারের জন্য একটা পথ নির্দেশনা রেখে দেওয়া। চলতি মাসের শেষ দিকে ঋণের শর্ত পূরণের অগ্রগতি ও পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে পর্যালোচনা করতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে আইএমএফ মিশনের। কাজল আব্দুল্লাহ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। জ্বালানি খাতে চীনের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর জ্বালানি খাতের সার্বিক সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা দরকার বলে মনে করে জ্বালানি নিয়ন্ত্রক কমিশন বিইআরসি। পরিবেশের দূষণ কমাতে কিংবা মজুদ কমে আসায় ক্রমেই জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে 7 বছর মেয়াদী এসগেইন আন্তর্জাতিক গবেষণা নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটি, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে কাজ করছে বেইজিং। Now we are in the process of
জ্বালানি খাতকে টেকসই করতে চীন বাংলাদেশ সম্পর্কের নানা দিক তুলে ধরতে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বদরুল আহসানের নেতৃত্বে যুক্তরাজ্যের বাদ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। সেমিনার 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে চীনের আন্তরিক সহযোগিতা দরকার বলে জানান এনার্জি রেগুলেটরি কমিশন BERCর চেয়ারম্যান। ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকেও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে চাহিদা পূরণে সক্ষম হয়েছে। জ্বালানি খাতের সক্ষমতা অর্জনে চীনের সহযোগিতা প্রয়োজন। এ সময় বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানান, সবুজ জ্বালানিতে চীনা বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তবে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিনিয়োগ করার আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়ানো প্রয়োজন। চীন সহ বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষার দিক বিবেচনায় নিলেও বাংলাদেশে তার উল্টো। এর জন্য উন্নত দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। এদিকে একই দিন সকালে ব্র্যাকেন সেন্টারে সিপিডি আয়োজিত 3 দিন ব্যাপী জলবায়ু সপ্তাহের উদ্বোধনী দিনের আলোচনায় উপদেষ্টা আরো বলেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিপর্যস্ত অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে চীন এবং বাংলাদেশ ক্রান্তিকাল পার করছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করছে। রাজধানীর বারিধারায় চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে এক সেমিনারে কথা বলেন বক্তারা। তারা বলেন, কল্পনায় নয়, চীনা বাংলাদেশ সম্পর্ক সামনে এগিয়ে নিতে হবে বাস্তব ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে। সেমিনারে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। চীনা দূতাবাসের চার্লস দ্য অ্যাফেয়ার্স জানান, বাংলাদেশে চীনের বিনিয়োগ অন্তর্বর্তী সরকারের আমলেও বেড়েছে। এ সময় বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান দেশের পোশাক খাতের উদ্যোক্তারা। স্বপ্ন অধরা রয়ে গেল 8 রেমিটেন্স যোদ্ধার। ভাগ্য বদলের আশায় গিয়ে ফিরতে হলো লাশ হয়ে। 10 দিন পর দেশে পৌঁছেছে ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের 8 জনের মরদেহ। শোকে স্তব্ধ সন্দীপ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দিন বদলের স্বপ্নে প্রবাসে যাওয়া, কিন্তু ফেরা হলো লাশ হয়ে। গত 8 অক্টোবর বিকেলে ওমানের দুকমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন 8 বাংলাদেশি। 10 দিন পর শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ। একে একে কফিন তোলা হয় অ্যাম্বুলেন্সে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। আমরা 35,000 টাকার একটা চেক দেই, যেটা দিয়ে লাশ পরিবহন দাফনের জন্য, এবং পরবর্তীতে আমাদের প্রত্যেক কর্মীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। আমরা সবগুলোই করব। সড়ক দুর্ঘটনায় নিহত 8 জনের 7 জনই সন্দ্বীপের বাসিন্দা, যাদের 5 জনই সারিকাইত ইউনিয়নে। একজনের বাড়ি রাউজান উপজেলায়। স্বপ্ন নিয়ে আরসি কফি নিয়ে ভাই, আমরা দুই ভাই ছিলাম, আজ আমি একা হয়ে গেছি ভাই। আমার সরকার থেকে যে তহবিলগুলো পাওয়ার কথা, ওগুলো যেন সরকারের মাধ্যমে হোক, যেভাবে দ্রুত যেন পায়। প্রত্যেকটা পরিবারে অন্তত একজনকে তাদের যোগ্যতা অনুযায়ী যাতে চাকরির ব্যবস্থা করে। আমার ভাইয়ের সমস্ত ক্ষতিপূরণ আপনারা যেন পাই করে হিসাব করে দিয়ে দেন। পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে রবিবার সকাল 9:30টায় 7 জনের জানাজা হওয়ার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সাভারে সেপটিক ট্যাঙ্কে পড়ে নিহত 2 শিশুর দাফন সম্পন্ন হয়েছে। পরিবারে চলছে মাতম, এলাকায় নেমেছে শোকের ছায়া। অরক্ষিত সেপটিক ট্যাঙ্কই দুর্ঘটনার কারণ বলছেন প্রতিবেশীরা। খেলতে গিয়ে আর মায়ের কোলে ফেরা হলো না 2 শিশুর। সন্তান হারিয়ে থামছে না মায়েদের আহাজারি। শুক্রবার বিকেলে ধামরাই পৌর শহরের ছোট নন্দাইল মহল্লায় নেমে আসে বিষাদের কালো ছায়া। মামাতো ফুফাতো ভাই ইয়াসিন এবং আব্দুর রহিম বাসা থেকে খেলতে বের হয়। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে 5 তলা ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আমি ভাবছিলাম কি যারা মাইকিং করা হয়েছে
আরে খুঁজতে আসি ভয়ে মানে পলায় রয়েছে আমার ছেলেরা তো মারাই উঠাইছে লাইট ধরতে ধরতে যাইতে যাইতে ওইখানে চোখ গেছে লাইট ধরছে দইরা দেখে আমার বাইশে উঠছে ওই লাঠি দিয়ে খুঁচাইয়ে পরে হচ্ছে আরেকটা ছেলের ওইখান থেকে মৃত পাই, দুইজনই মৃত। সেপটিক ট্যাঙ্কটি অরক্ষিত রাখায় কাল হয়েছে বলে দাবি এলাকাবাসীর। পাঁচতলা বাড়ির ট্যাঙ্কি কম তো গভীর না, এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আজকে আমার বাচ্চা পড়ছে, কালকে ওনার বাচ্চাও তো পড়তে পারে। নিহত রহিমের বয়স 5 বছর এবং তার ফুফাতো ভাই ইয়াসিন 3 বছর বয়সী। সময় সংবাদ, সাভার। ইটকাঠের ভিড়ে হারিয়ে যাচ্ছে সবুজ। শহরে ছাদ বাগানকে উৎসাহিত করতে বাগানীদের পাশে সবুজের ছোঁয়ায় বাংলাদেশ। এ লক্ষ্যে রাজধানীর রামপুরায় ছাদ বাগানীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগানীদের নিরাপদভাবে শাকসবজি, ফল ও ফুল উৎপাদনে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন সবুজের ছোঁয়ায় বাংলাদেশ গ্রুপের আলমগীর শিকদার। প্রতি বছরের মতো এবারও বাগানীদের মৌসুমী বীজ এবং বিভিন্ন ফল ও ফুলের গাছও বিতরণ করা হয়। পর্তুগালে বোরকা নিষিদ্ধ করে প্রস্তাবিত বিলে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বিলটি আইন হিসেবে পাশ হলে দেশটিতে নিষিদ্ধ হবে মুখ ঢেকে বোরকা পরা, এমনকি থাকছে শাস্তির বিধানও। তবে ফ্লাইট, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে এর আওতামুক্ত থাকবে। বিলটির মাধ্যমে মূলত পর্তুগালে বসবাসরত মুসলিম নারীদেরই টার্গেট করা হয়েছে বলে মনে করছে দেশটির মুসলিম কমিউনিটি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও ব্যক্তি স্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে ইউরোপে অনেক দেশের জন্য আদর্শ ছিল পর্তুগাল। এমন পরিবেশে অনেকেই স্থায়ী বসবাসের জন্য বেছে নেন দেশটিকে, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন মুসলিম দেশের অভিবাসীরাও। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেড়েছে বর্ণবাদ, জেনোফোবিয়া ও ইসলামোফোবিয়ার মতো নানা ইস্যু। এছাড়া বর্তমান মধ্য ডানপন্থী সরকার ও কট্টর ডানপন্থী বিরোধী দলের নানা পদক্ষেপেও অস্বস্তিতে দেশটির অভিবাসীরা। চলমান নানা চাপের মধ্যে 17 অক্টোবর আরও একটি বিতর্কিত বিলের অনুমোদন দেয় পর্তুগালের পার্লামেন্ট। জনসম্মুখে মুখ ঢেকে বোরকা পরা নিষিদ্ধ করার প্রস্তাব আনে বিরোধী দলীয় কট্টর ডানপন্থী দল সেগা। সোশ্যালিস্ট পার্টি, লেফট ব্লক, পিসিপি ও লিব্রের মতো দল বিলটির বিপক্ষে ভোট দিলেও ক্ষমতাসীন পিএসডি, লিবারেল ইনিশিয়েটিভ ও সিডিএস এর ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটির অনুমোদন দেয় পার্লামেন্ট। নতুন এই বিলে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে বোরকা নিষিদ্ধ করার পথে হাঁটছে দেশটি। মুসলিম নারীদের টার্গেট করে পর্তুগাল সরকারের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবাসরত মুসলিমরা। আমাদের ফ্যামিলিরা রিলিজিয়াস অবশ্যই সবসময় পর্দা করেন। আমার মা এখানে থাকেন, ওনারা তো বাংলাদেশের কালচার অবশ্যই ওনারা সবসময় নায়িকা পর্দা করেন। তো এই জন্য অবশ্যই ওনাদের উপরে এফেক্ট পড়বে। আলটিমেটলি জানি না ভবিষ্যতে কি হবে, হয়তো আমরা আবার ওনাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে। আমাদের মা বাবা এবং আমাদের স্ত্রী বা আমাদের বোনদেরকে এখানে আনার চিন্তা করছি, আমরা কিন্তু অনেকটা ভীতিকর একটা সময় পার করছি। প্রস্তাবিত এই বিলে পাবলিক প্লেসে মুখ ঢেকে বোরকা পরলে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া কাউকে বোরকা পরতে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হলে হতে পারে 3 বছর পর্যন্ত জেল। তবে ফ্লাইট, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে থাকবে এর আওতামুক্ত। অনুমোদিত বিলটি এখন আলোচনার জন্য পাঠানো হবে সাংবিধানিক বিষয়, অধিকার, স্বাধীনতা এবং গ্যারান্টি সম্পর্কিত সংসদীয় কমিটিতে। এরপর নানা ধাপ শেষে বিলটি যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোজা বিলটিতে ভেটো দিতে পারেন অথবা যাচাই বাছাইয়ের জন্য পুনরায় পাঠাতে পারেন সাংবিধানিক আদালতে। প্রেসিডেন্ট বিলটিকে আইন হিসেবে সই করলে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্ত হবে পর্তুগাল, যেখানে সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা রয়েছে মুখ ঢেকে বোরকা পরার উপর। তবে বিলটি বৈষম্যমূলক এবং নারীর অধিকার লঙ্ঘন করে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও দেশটির মুসলিম কমিউনিটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতে আরও কঠোর করা হয়েছে ট্রাফিক আইন। সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম না মানলে জরিমানা করা হবে 70 কুয়েতি দিনার। বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েতে ট্রাফিক আইন বরাবরই কঠোর। এবার সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময়ও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না চালকরা।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মিডিয়া বিভাগের পরিচালক কর্নেল উসমান আল গারিব জানিয়েছেন, গাড়ি চলার সময় কিংবা থেমে থাকা অবস্থায় চালকের মনোযোগ সবসময় স্টার্নিংয়ে থাকা জরুরি। ফোন হাতে নেওয়া বা ব্যবহার করা চালকের মনোযোগ বিঘ্ন ঘটায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক সময় চালক মোবাইলে ব্যস্ত থাকায় সবুজ বাতি জ্বলার পরেও গাড়ি না চালানোয় ট্রাফিক প্রবাহে বাধা সৃষ্টি হয়। কুয়েতের ট্রাফিক বিভাগ জানিয়েছে, আধুনিক নজরদারি ক্যামেরা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে 24 ঘন্টা চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের ভিডিও রেকর্ড করে সঙ্গে সঙ্গে জরিমানা কার্যকর করা হচ্ছে। নতুন এই নিয়ম ভঙ্গ হলে 70 দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 30,000 টাকা জরিমানা করা হবে। সুন্দর টাইম করছে। ট্রাফিক সিগন্যালে যদি কেউ মোবাইল টিপাটিপ করে তার 75 কেজি জরিমানা হবে। আমরা চাই যে সবাই আইন মেনে চলি, কুয়েতে সবাই মেনে চলে আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। আমরা লিগ্যাল ভাবে গাড়ি চালাইলে আশা করি আমাদের যারা দেশি ভাই আছি সবাই সতর্কভাবে গাড়ি চালায়, তারও কোনো সমস্যা নাই। কুয়েত সরকারের এই উদ্যোগ শুধু কঠোর আইন প্রয়োগ নয়, বরং নাগরিক সচেতনতা বৃদ্ধিরও এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা এখন সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি। মাত্র কয়েক সেকেন্ডের অমনোযোগ হতে পারে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ। সংশ্লিষ্টদের অনুরোধ, মোবাইল ফোন নয়, মনোযোগ রাখুন নিরাপদ গন্তব্যে। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 ঘন্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, উড়োজাহাজ চলাচল শুরু। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের। শাহজালালের আগুনে লন্ডভন্ড ফ্লাইট শিডিউল, চরম ভোগান্তিতে শত শত যাত্রী। ঢাকায় নামতে পারেনি অন্তত 13টি ফ্লাইট। চট্টগ্রাম, সিলেট, কলকাতা ও করাচিতে অবতরণ।